ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন একটা বছরের নির্দিষ্ট সময়তে স্কুল ছুটি হওয়ার পরে দ্রুত বাড়িতে চলে আসতাম, কারণ তখন কলকাতা লিগের খেলা চলতো। আমি ফুটবল প্রেমী, আর সেই কারণে মাঠে যেমন যেতাম ছোটবেলা থেকে, তেমন রিলে শুনতাম, মানে ধারাভাষ্য শুনতাম। অজয় বসু সমেত অনেকেই ধারাভাষ্য দিতেন। সেই সময় যার ধারাভাষ্য আমাকে অনুপ্রাণিত করত তিনি ছিলেন জয়ন্ত চক্রবর্তী। পরবর্তী সময়ে আমি ওনার আন্ডারে কাজ করেছি, অনেক কিছু শিখেছি। সেই জয়ন্ত চক্রবর্তী একদিকে তিনি কুইজ মাস্টার, একদিকে তিনি সাংবাদিক, অন্যদিকে তার একটা অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, সেটা হলো ভৌতিক অভিজ্ঞতা। আজকে জয়ন্ত চক্রবর্তী মহাশয়ের সঙ্গে কথা হবে এই ভৌতিক বিষয় সংক্রান্ত নিয়ে। নমস্কার, আমি জয় চক্রবর্তী। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। জয়ন্তদা নমস্কার। নমস্কার। অনেকদিন পর দেখা হলো জয়ন্তদা। জয়ন্তদা, আমি একটা বিষয় জানি যে সাংবাদিকতার জগতে জয়ন্ত চক্রবর্তী একটা নাম কলকাতা শহরে, কিন্তু তার পাশাপাশি বেশ কিছু অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো কিন্তু একেবারে ব্যাখ্যা করা বড়ই কঠিন। আমি শুনেছি এর আগেও আপনার কাছ থেকে এই ধরনের অভিজ্ঞতা আমি শুনেছি, কিন্তু আজকে আমি শুধু শুনবো না, আমার যারা দর্শক রয়েছেন তাদেরকেও আমরা শোনাতে চাই এই ধরনের অভিজ্ঞতা, অসাধারণ সমস্ত অভিজ্ঞতা। জয়ন্তদা, আপনি একটা বলেছিলেন যে লন্ডনে, আচ্ছা লন্ডনে আপনি কতবার গিয়েছেন? লন্ডনে আমি 3বার গেছি। সব থেকে বড় কথা, তার আগে জয় একটা আরম্ভে থাকে, সেই আরম্ভটা আমায় করতেই হবে। সেটা হচ্ছে জয় চক্রবর্তী এমনই একজন যুবক যে আমার কাছে 8+ চ্যানেলে এসেছিল, তখন সে একজন প্রতিষ্ঠিত আলোকচিত্রী বা চিত্র সাংবাদিক। জয় আমাকে বলল যে আমি চিত্র সাংবাদিকতা করতে চাই না, আমি রিপোর্টার হতে চাই। আমি সেই সময় জয়কে, আমার তার উদ্যমটা ভালো লেগেছিল, তার আন্তরিকতা ভালো লেগেছিল, তার কিছু করার মানসিকতা ভালো লেগেছিল। জয়কে আমি তখন সুযোগ দিই 8+ চ্যানেলে, সেটা 2009 কিংবা 2010 সাল। এবং তারপর থেকে জয় চক্রবর্তী নিজেকে প্রতিভাত করেছে। জয়ের যে কোনো অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যান্বিত মনে করি, এবং জয়ের অনুষ্ঠানে আসার মধ্যে দিয়ে একটা নতুন অভিজ্ঞতা হয়। হিরণ্যগর্ভ অফিসিয়াল জয়ের নিজস্ব চ্যানেল, সেই চ্যানেলে আসতে পেরে নিজেকে সৌভাগ্যান্বিত মনে করছি। আর জয় যে কথাটা বলল, আমার অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। যেমন লন্ডনের অভিজ্ঞতাটা, জয় আমায় জিজ্ঞেস করছে লন্ডনে আমি কতবার গেছি। লন্ডনে আমার 3বার যাওয়া হয়েছে। 3বার যাওয়ার মধ্যে প্রথমবার গেছিলাম লন্ডনে আমি ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে। প্যারিস যাচ্ছিলাম বিশ্বকাপ কভার করতে, সেই সময় লন্ডনে একটুখানি থাকতে হয়েছিল। দ্বিতীয়বার যাই লন্ডনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে, এবং তৃতীয়বার যাই রোমে যাওয়ার সময়। লন্ডনে বেশ কয়েকদিন ছিলাম। অর্থাৎ লন্ডনে আমার 3বারের অভিজ্ঞতা, এবং 3বারের অভিজ্ঞতার মধ্যে সব থেকে করুণ অভিজ্ঞতা বোধহয় 1999 সালে জয় যে কথাটা উল্লেখ করতে চাইছিল। ওখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা বলেছিলেন যে টিউব রেলে একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা, আপনি সেই সময় কি ক্রিকেট না বিশ্বকাপ ফুটবল কভার করতেন? 1999 সালে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে। টনটনে সৌরভ গঙ্গোপাধ্যায় চামিন্ডা ভ্যাসকে মেরে অসাধারণ ইনিংস খেললেন 1999 সালে। সেই ইনিংসটা কভার করার পর আমাদের মনে হলো সৌরভের ইন্টারভিউ নেওয়া দরকার, কিন্তু কোথায় সৌরভকে তো পেলাম না। মহারাজকে না পেয়ে আমরা শুনতে পেলাম মহারাজ তার এক আত্মীয় বাড়িতে নাকি আলু পোস্ত খেতে চলে গেছেন। ভাবুন, অত বড় একটা ইনিংস খেলে তারপর সেই ছেলেটি কিন্তু আলু পোস্ত খেতে চলে গেল। এটা মহারাজ বলেই সম্ভব। তখন আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল, আমরা লাস্ট ট্রেনটা ফেল করেছিলাম টনটনে। লাস্ট ট্রেনটা ফেল করার পর আমরা প্রথম ট্রেনে লন্ডনে ফিরেছিলাম। টনটন থেকে লন্ডনের দূরত্ব প্রায় 2 ঘন্টা মতো। সেই প্রথম ট্রেনে ফেরার একটা অভিজ্ঞতা রয়েছে। সম্ভবত তুমি সেই কথাটাই বলতে চাইছো। একদমই তাই যতটা। এইটা আমি একটু শুনতে চাইছি যে এই টিউব রেলের মধ্যে আপনি এবং আর কেউ জানি না ছিল কিনা, একটু ওই পুরো ঘটনাটা যদি আপনি আমাদের একটু বলেন। হ্যাঁ, না বলার কোনো কারণ নেই। কথাটা আমি অন্যত্র বারবার বলেছি, জয় তোমাকেও বলেছি। ঘটনাটা হচ্ছে যে আমার সঙ্গী সেদিন ছিলেন স্টেটসম্যানের বর্ষিয়ান সাংবাদিক শ্যামসুন্দর ঘোষ। আমরা দুজনে টনটনে লাস্ট ট্রেন মিস করে
টনটন থেকে লন্ডনে যাওয়ার লাস্ট ট্রেনটা মিস করেছিলাম। একটা ক্লাবে আমাদের একজন বললেন যে একটা ক্লাবে টেম্পোরারি মেম্বারশিপ নিয়ে তোমরা রাতটা কাটাও। একটা ক্লাবে গেলাম টেম্পোরারি মেম্বারশিপ নিয়ে, সেখানে বিলিয়ার্ড স্নুকার খেলা হচ্ছিল। বিলিয়ার্ডের বউ জানি না, স্নুকারের শ জানি না, তা সত্ত্বেও হাত দিয়ে খেঁচিটা খেলার চেষ্টা করলাম। এরকম করতে করতে ভোর হয়ে গেল। ভোরবেলা ফার্স্ট ট্রেনটা ধরে আমরা ফিরছি লন্ডনে। লন্ডনে যখন ফিরছি তখন হঠাৎ এক টিকিট চেকার এসে আমাদের টিকিট চাইলেন। আমি বললাম টিকিট চেকার তো অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। লন্ডনে তখন ট্রেনটা ঢুকছে, আমরা টিকিটটা দিলাম। টিকিটটা দেবার পর খানিকক্ষণ বাদে আর একজন টিকিট চেকার এলেন, তিনি এসে আমাদের টিকিট চাইলেন। আমরা অবাক হয়ে গিয়ে বললাম যে একই ট্রেনে একই জায়গায় পরপর দুজন টিকিট চেকার, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। একটু আগে তো আমাদের টিকিট চেকিং হয়েছে। সেই ভদ্রলোক বললেন যে টিকিট চেকার এসেছিল সে কি লম্বা কালো রঙের দেখতে? আমরা বললাম হ্যাঁ। বললো তো জন এসেছিল। আমরা বললাম জনটা কে? বললো জন এই ট্রেন দুর্ঘটনায় মারা গেছিল এবং জনের আত্মা এখন প্রত্যেক দিন এই ফার্স্ট ট্রেনে এবং লাস্ট ট্রেনে টিকিট চেক করে। জন এসেছিল, জন টিকিট চেক করেছিল। জনের টিকিট চেকটা আসল টিকিট চেকিং নয়, আমার যে টিকিট চেকিংটা হচ্ছে সেটাই আসল টিকিট চেকিং। তো আমি সেদিন জয় খুব অদ্ভুতভাবে ভেবেছিলাম জন বলে যে লোকটি এসেছিল তাকে রক্ত মাংসের মানুষের মতো দেখতে, সে টিকিট চেক করেছিল, সে যে অশরীরী আত্মা আজ অব্দি আমি সেটা মেনে নিতে পারিনি। আমার ধারণা শ্যামসুন্দর ঘোষও মেনে নিতে পারেননি। শ্যামসুন্দর ঘোষ যুক্তিবাদী মানুষ, তিনি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছেন। আসলে ভৌতিক ব্যাপারটা যুক্তি দিয়ে অনেকে বোঝার চেষ্টা করেন, কিন্তু ভূত থাকুক চাই না থাকুক, অশরীরী আত্মা কিছু আছে, একটা শক্তি আছে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। 1999 সালের ঘটনা, এবং এই ঘটনাটা আপনারা যারা শুনছেন, যারা লন্ডন থেকে শুনছেন, তারা অনেকেই হয়তো জানেন, বা যারা যাবেন তারা এই ঘটনা শোনার পরে একটু একটু ভয় হয়তো করতে পারে, কিন্তু অসুবিধে হবে না। আমার মনে হয় না মিস্টার জন মারা যাওয়ার পরেও কারোর ক্ষতি করেছে, শুধুমাত্র তার ডিউটি করছে। আমি একটা এই বিষয়ে বলি যে ভারতীয় একজন সেনা, তিনিও কিন্তু সেই বাবা মন্দির সেখানেও কিন্তু এখনো ডিউটি করছে বলে আমাদের সবার বিশ্বাস। ঠিক সেরকম ভাবে তো এই ধরনের ঘটনা, আমি একটা বিষয় বলি যে এই যে ভৌতিক বিষয়, ভূত, অনেকে বিশ্বাস করেন না হয়তো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটে যার ব্যাখ্যা বড়ই কঠিন। বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, এবং সেই বুদ্ধিতে ব্যাখ্যা চলে না বলেই সেগুলো আদিভৌতিক বলে চিহ্নিত হয়, এবং দীর্ঘদিন ধরে এই ব্যাপারগুলো চলে আসে। যেমন আরেকটি ঘটনার কথা আমি মনে করতে পারি জয়, এই ঘটনাটা তোমাকে আমি আগেই বলেছিলাম। আমার এক মাসুতো ভাই ছিল রানা। রানা অত্যন্ত ডাকাবুকো ছিল। সেই রানা আমার থেকে বয়সে খানিকটা ছোট ছিল। সেই রানা আমার প্রাণও বাঁচিয়েছিল গঙ্গায় সাঁতার কাটতে যাওয়ার সময়, সেটা অন্য গল্প। কিন্তু সেই রানা একদিন দুপুরবেলা আমাকে এসে বললো, খোকা দাদা যাবে নাকি ওই চরে একটু যাবে? চরে যাবো। চরে যাবোটা কিসে? ওরা ডিঙি নৌকো একটা জোগাড় হয়েছে, চলো। তো আমি রানার সঙ্গে ডিঙি নৌকো নিয়ে গেলাম, চরে গেছি। চরে গিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, নিস্তব্ধ চর। সেই চরে কোথাও কাশফুল ফুটে আছে, কোথাও আকন্দ বা ঘেঁটুর জঙ্গল, সেখানে আমরা ঘুরছি। হঠাৎ রানা দেখি চিৎকার করে উঠলো, এই যা সর্বনাশ হয়ে গেল। আমি রানা কি সর্বনাশ হলো? বলে ডিঙি নৌকোটা কাছি খুলে চলে গেছে। দূরের দিকে তাকিয়ে দেখি যে দূরের ডিঙি নৌকোটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। তা আমাদের খুব অবাক লাগলো যে একটা ডিঙি নৌকো সম্বল করে আমরা চরে এসেছিলাম, সেই নৌকোটাও চলে গেল। তাহলে আমরা চর থেকে আবার বাড়ি ফিরবো কি করে? দূরে বাড়িটা দেখা যাচ্ছে। আমার তো প্রায় কান্না পেয়ে গেল দূরে বাড়িটাকে দেখে। কিন্তু রানা ভরসা দিল, একটা কিছু ব্যবস্থা হবে, চুপ করে থাকো। সন্ধে নামছে, বিকেল হয়ে গেছে, পরন্ত রোদ। এমন সময় আমরা হঠাৎ দেখি সিংহাসন সে নৌকো চালিয়ে যাচ্ছে। রানা বললো, সিংহাসন সিংহাসন আমাদের কাছে এসো। সিংহাসন হচ্ছে ইট ভাটা আছে, ওখানে চুনিবাবুর ইট ভাটা ছিল, যে চুনিবাবু পরবর্তী পর্বে কলকাতায় একটা নার্সিংহোম করেছিলেন। সেই চুনিবাবুর ইট ভাটায় কাজ করতো সিংহাসন। সিংহাসন আমাদের নিয়ে নৌকোতে বসালো। নৌকোতে বসে আমাদের পাড়ে গিয়ে বাড়ির কাছে যে পাড়টা ছিল সেখানে পৌঁছে দিল। আমি আর রানা দ্রুতগতিতে পাড়ে উঠলাম। এখন ওইখানে অনন্তদেব মুখার্জি বলে এক ভদ্রলোক ছিলেন। অনন্তদা ছিলেন আমাদের অভিভাবক স্থানীয়। তিনি পাড়ার দেশবন্ধু যুব সংঘ ক্লাবে ছিলেন। কদিন আগে অনন্তদার সঙ্গে দেখা হয়েছে, পুরোনো দিনের সেই কথাটাও আমরা শেয়ার করলাম আবার। অনন্তদা আমাদের বললেন, কিরে তোরা কোথায় গিয়েছিলি? আমরা বললাম, আমরা একটু এই চরের দিকে গেছিলাম। চরে গেছিলি? ফিরলে কি করে? আমরা ডিঙি নৌকোতে ফিরে এসেছি। তোদের ডিঙি নৌকো চালাচ্ছিল কে? আমরা বললাম, সিংহাসন চালাচ্ছিল। আবার কে? সিংহাসন? অনন্তদা প্রায় অবাক হয়ে গেলেন। সিংহাসন তো 4 মাস আগে ওলা উঠে মারা গেছে। ভাবুন আপনারা, সিংহাসন মারা গিয়েছিল, কিন্তু সিংহাসন সেই দিন আমাদের চরে করে পৌঁছে দিয়েছিল আমাদের, অর্থাৎ আমাকে এবং রানাকে। রানা পরবর্তী পরে রানার মৃত্যু হয়েছে, রানা বেঁচে নেই,
রানা থাকলে আজকে এই গল্পের সাক্ষী হতে পারতো, কিন্তু সিংহাসনে সেই গল্পটা আজও আমার মনে পড়ে, এবং মনে পড়লে গায়ে এখনো কাঁটা দেয়। সিংহাসনকে আর কোনোদিন কিন্তু দেখিনি। সিংহাসন সেই একদিনই আবির্ভূত হয়েছিল আমাদের মাসিয়া হিসেবে চর থেকে আমাদের পারে পৌঁছে দেবার জন্য। যারা তন্ত্র বিশারদ তারা বলেন যে এমন কোনো তিথি থাকে সেখানটায় কোনো আত্মা তার দেহ ধারণ করতে পারে। তো আমরা হয়তো জয়ন্তদা যে কথাটা বলছিলেন সেই ধরনের একটা তিথিতে জয়ন্তদা সেটা দেখা পেয়েছে, এবং সেটা কিন্তু মানে সবসময় যে ভূত বা প্রেতাত্মা আপনার ক্ষতি করে দিচ্ছে সেটা কিন্তু নয়, এখানে কিন্তু সাহায্যের বিষয়টা উঠে এসে। জয়ন্তদা এটা কবেকার এবং কোথাকার ঘটনা? এই ঘটনাটা হচ্ছে কেওটা লাটবাগান, হুগলি জেলার অন্তর্গত একটা জায়গা, ডানলপ ফ্যাক্টরির কাছে। ডানলপ ফ্যাক্টরি আমরা জানি যে দীর্ঘদিন বন্ধ রয়েছে ডানলপ ফ্যাক্টরি, কিন্তু ডানলপ ফ্যাক্টরির কাছে শাহগঞ্জ এলাকার ঘটনা। এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে সেই সময় সেই অঞ্চলে কিন্তু আলোড়ন পড়ে গেছিল। সিংহাসন আমাদের পৌঁছে দিয়েছে, আমরা যেন দ্রষ্টব্য বস্তু হয়ে গেলাম, লোকে আমাদের দেখতে আসতো। সিংহাসন কিন্তু আর কোনোদিনই সিংহাসনের কোনো পাত্তা পায়নি, সিংহাসনকে দেখতে পায়নি। জয় যে কথা বলছিল, তন্ত্র সাধকরা বলে থাকেন যে মনুষ্য মূর্তি নেন, কিন্তু মনুষ্য মূর্তি নিক বা না নিক, সিংহাসন সেদিন আমাদের প্রচন্ড উপকার করেছিল। যেমন উপকার করতেন ফাদার ডরো। এই ফাদার ডরো কে, এই বিষয়টি একটুখানি জয়কে না বলে দিলে বা আপনাদের না বলে দিলে আপনারা বুঝতে পারবেন না। ফাদার ডরো ছিলেন, সেন্ট জন স্কুল ছিল ব্যান্ডেলের, সেই সেন্ট জন স্কুলের একজন শিক্ষক, লম্বা দাড়ি, রোব পরে থাকতেন, সাদা রোব। এই ফাদার ডরো মারা যান এই 1978 সাল নাগাদ। সেই সময় আমার সাংবাদিকতার প্রত্যুষ। আমি প্রত্যেক দিন ব্যান্ডেল স্টেশনে নেমে সাইকেল করে কালভার্টের ওপর দিয়ে, একটা ব্যান্ডেল চার্চের সামনে একটা কালভার্ট রয়েছে, আপনারা যারা ব্যান্ডেল চার্চ দেখেছেন তারা জানেন একটা কালভার্ট রয়েছে, সেই কালভার্টের ওপর দিয়ে বাড়ি ফিরতাম। আমি অনুভব করতাম কেউ যেন আমার পাশে সাইকেল চালিয়ে যাচ্ছে। আমি এটার কোনো যুক্তি দিতে পারবো না, কোনো ব্যাখ্যা দিতে পারবো না, আমার খালি মনে হতো ফাদার ডরো যাচ্ছেন। ফাদার ডরো যেতেন আমার সঙ্গে। আমি যদিও কোনোদিন সেন্ট জন স্কুলে পড়িনি, কিন্তু কেন জানি না ফাদার ডরো আমার সঙ্গে যেতেন বলে আমার দৃঢ় বিশ্বাস। ফাদার ডরো কাজ বরাবর যেতেন। একটা জায়গা ছিল যেখানে রেখেছিল ডানলপ 1 মাইল ফ্রম হিয়ার, একটা সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ড অব্দি ফাদার ডরো সাইকেল চালাতেন, এবং ফাদার ডরোর নিঃশ্বাসের শব্দ আমি পেতাম। কিন্তু এই কথা বললে আমি, বিশ্বাস করুন, আমি কাউকে দেখাতে পারবো না, বলতে পারবো না যে ফাদার ডরো আমাকে পৌঁছে দিতেন, কিন্তু ফাদার ডরো যে পৌঁছে দিতেন সে কথা বারবার বলতে পারি। অনিষ্টকারী ভূত আমি দেখিনি। আমার দেখা ভূত যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই শিষ্টাচার করেছে, আমার সঙ্গে অন্তত ভালো ব্যবহার করেছে, সে টনটনে জনই হোক, ফাদার ডরই হোক, কিংবা সিংহাসনই হোক। কিন্তু জয়ন্তদা ভয় পেয়েছিলেন একবার, কোন সময় ভয় পেয়েছিলেন, একটা আপেল একটা ঘর থেকে চলে গেল বাথরুমে। কি ঘটনা ছিল জয়ন্তদা এটা? সেটা ছিল কটক ন্যাশনালের কথা। কটক ন্যাশনালে আমি এবং আমার সঙ্গী সাংবাদিক রূপক সাহা, তখন আনন্দবাজার পত্রিকার বরিষ্ঠ সাংবাদিক রূপক সাহা, আমরা দুজন ছিলাম। নিকোলাস পেরেরা বলে গোয়ার একজন খেলোয়াড় ছিলেন। তো আমি যখন গেলাম তখন রূপক বলল, তুই কোথায় যাবি, তুই আমার সঙ্গে টুরিস্ট লজে থাক। টুরিস্ট লজে আমরা থাকলাম কটকের। নিকোলাস পেরেরা একটা আপেল দিল আমাদের, বললো আপেলটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টে খেও। আপেলটা টেবিলের উপর রাখা ছিল। সেই আপেলটা কিন্তু পরদিন দেখলাম সেখানে নেই। পরদিন আপেলটা দেখলাম যে বাথরুমের মধ্যে রয়েছে। রূপক আমার দিকে সন্দেহের চোখে তাকালো, আমায় বললো, তুই আপেলটা নিয়ে গিয়ে বাথরুমে রেখেছিস? আমি বললাম, না রাখিনি। তুই রেখেছিস? বললো, না আমি রাখিনি। ঘটনা হচ্ছে, এই ঘটনাটির পরে নানান ঘটনা ঘটতে লাগলো সেখানে, অর্থাৎ সেখানে একের পর এক ঘটনার ঘনঘটা দেখতে লাগলো। একদিন রূপক এক আত্মীয়ের বাড়ি গেছিল, কটকে কোনো আত্মীয় ছিল, সে তার বাড়িতে গেছিল। রূপক যখন ফিরছে না, তখন আমি একটা বই পড়ছিলাম। বই পড়তে পড়তে আমার খুব ঘুম পেয়েছিল। আমার হঠাৎ মনে হলো যে বড় লাইটটা, অর্থাৎ বেড ল্যাম্পটাকে জ্বালিয়ে দিই। হঠাৎ ভাবতে না ভাবতে আমার বেড ল্যাম্পটা, বড় লাইটটা নিভে গেল, বেড ল্যাম্পটা জ্বলে উঠলো। এরপর আমার দরজায় খটখট শব্দ। আমি দরজা খুলে দেখি রূপক দাঁড়িয়ে আছে। রূপক সেদিন বলেছিল, আমার চেহারা দেখে ওর মনে হচ্ছিল যেন আমার গা থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে কেউ। আসলে সেই ঘটনাটির ব্যাখ্যা আজ অব্দি আমরা কোনোদিন পাইনি। তখন মোহনবাগান ক্লাবের গোলকিপার খেলতো শিবাজি ব্যানার্জি, এবং অমল দত্ত ছিলেন মোহনবাগানের কোচ, তিনি বাংলার কোচ হয়েছিলেন। তারা আমাদের সেই টুরিস্ট লজে এসেছিলেন। টুরিস্ট লজে এসে শিবাজির মন্ত্রপুত কিছু বাতাসা, সন্দেশ এবং কিছু সিঁদুর মাখা কাগজপত্র রেখে গেছিল, কিছু পাতা রেখে গেছিল। তারপর আমরা আর কোনোদিন সেই ভূতের অস্তিত্ব পাইনি। অর্থাৎ সেদিনকে যে ভূত দেখেছিলাম সেই ভূত আর কোনোদিন আমাদের আসেনি। তবে বেড ল্যাম্পটা নিভিয়ে দিয়ে ভূতটা আমার উপকার করেছিল, যদিও আমি ভয় পেয়েছিলাম, জয়া ঠিকই বলেছে, ভীত হয়েছিলাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জয়ন্তদা,
এরপরে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে, কোনোটা ব্যাখ্যা পাওয়া বড়ই কঠিন, কোনোটা বা ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করলেও কিন্তু সফল হওয়া যায়নি, এমন ঘটনা মানুষের জীবনে ঘটে। জয়ন্তদা, এই যে ময়দানের সঙ্গে আপনি দীর্ঘ সময় ধরে জড়িত, দীর্ঘ সময় ধরে একটা মানে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক হিসাবে আপনি সবার কাছে পরিচিত, এমনকি টেলিভিশন অ্যাঙ্কার হিসাবে সবার কাছে পরিচিত। সবাই কিন্তু আপনাকে মোটামুটি রাস্তায় বেরোতে সবাই জানে যে এই যে জয়ন্তদা যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ময়দানে, যেটা কলকাতার যে ময়দান, আচ্ছা এই ময়দানে কি কখনো ভূতের ছায়া পড়েছে? ময়দানে ভূতের ছায়া দেখিনি, কিন্তু গটাপ বলে একটা শব্দ ছিল, সেই গটাপের ভূত আমরা দেখেছি। ময়দানে ভূত আমরা কোনোদিন দেখিনি। কেউ কেউ বলেন যে একটা সময় সেপ্টেম্বর মাসে নাকি ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটা অদ্ভুত ধোঁয়া বেরোয় এবং আইএফএ অফিস পর্যন্ত যায়, কিন্তু এটা কোনো সাংবাদিকের কল্পনা, এর বাইরে আর কিছু না। কারণ ইস্টবেঙ্গল ক্লাবকে আইএফএ নাকি সেই সময় খানিকটা সুবিধা দেয়। এর বাইরে একটি ঘটনা জয় আমি বলবো, এই ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। আমার বাবা ডাক্তার ছিলেন। বাবা যখন ডাক্তার ছিলেন, বাবা বসিরহাটের দিকে কোনো একটি গ্রামের দিকে পোস্টিং হয়েছিল। সেই পোস্টিংয়ের সময় বাবা এক মুমূর্ষু রোগীকে দেখতে গেছিলেন। মুমূর্ষু রোগীকে দেখতে গিয়ে বাবা দেখলেন যে রোগীটা মারা গেছেন। বাবা তারপর গাড়ি নিয়ে চলে আসছিলেন, বাবা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। যখন গাড়ি চালাচ্ছেন হঠাৎ শোনেন ডাক্তারবাবু ভিজিট নিন না, ভিজিট নিন। বাবা একটু অবাক হয়ে যান, কে গাড়ির বাইরে থেকে কথা বলছে। গাড়ির কাঁচটা খুলে তিনি দেখেন এক অদ্ভুত ধরনের চেহারা। সেই চেহারার লোকটি বলছে, ডাক্তারবাবু ভিজিটটা নিয়ে নিন। অর্থাৎ বাবা যে মুমূর্ষু রোগীকে দেখতে গেছিলেন তার কোনো ভিজিট নেননি, তার কারণ সে তখন মৃত। সে মৃত ব্যক্তি কি ভিজিট দিতে এসেছিল? এটি বাবাকে দীর্ঘদিন জিজ্ঞেস করেও কিন্তু কোনো উত্তর পায়নি। গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু গাঁজাখুরি গল্প অনেক সময় সত্যি হয়, সে বিষয়ে সন্দেহের কোনো অংশ নেই। গল্প হলেও সত্যি এই ঘটনাটি রয়েছে দীর্ঘদিন ধরে। ভূত আছে কি নাই আমরা জানি না, কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে ভূত মানে যা পূর্বে ছিল এখন নেই, ভূত সে তার অস্তিত্ব আমি উপলব্ধি করতে পেরেছি, এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। যত এই যে বিভিন্ন যারা বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে আপনি কথা বলেছেন, আমি সৌরভ গাঙ্গুলির কথাই ধরি বা আরো বিশিষ্ট প্লেয়ার, বিভিন্ন দেশের প্লেয়ারের সঙ্গে আপনি মিশেছেন, কথা বলেছেন, ভূতের ভয় সব থেকে বেশি কার ছিল? দেখো, ভূতের ভয় যদি বলো তাহলে সব থেকে বেশি ভূতকে ভয় পেত মোহাম্মদ আজহারউদ্দিন। মোহাম্মদ আজহারউদ্দিন বলে যে ক্রিকেটার ছিলেন, ভারতীয় দলের ক্যাপ্টেন, তিনি ভূতকে খুব ভয় পেতেন। এবং কখনো ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হিসেবে তিনি একটি সিঙ্গেল রুমের অধিকারী ছিলেন, কিন্তু কখনো তিনি সিঙ্গেল রুমে একা থাকতেন না, সঙ্গে কোনো না কোনো খেলোয়াড়কে ডেকে নিতেন। অর্থাৎ ভূতের ভয় তিনি কাবু ছিলেন। তবে মোহাম্মদ আজহারউদ্দিনের পিঠে একটি ব্যথা ছিল, তার জন্য তিনি বিছানায় শুতেন না, তিনি মেঝেতে সবসময় শুতেন। এই মেঝেতে শুয়ে সঙ্গে যে খেলোয়াড় ছিলেন তাকে তিনি খাটে শুতে বলতেন, কিন্তু একা তিনি কখনো থাকতেন না। কখনো আজহারউদ্দিনকে আমরা শুনিনি যে তিনি একা কোনো ঘরে রয়েছেন। এটা তার ভয়ের একটা কারণ। তিনি ভূতকে ভয় পেতেন, ভূত না হলে অশরীরী আত্মাকে তিনি অবশ্যই ভয় পেতেন। সুব্রত মুখোপাধ্যায় ছিলেন রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী, মানে তৃণমূল সরকারের আমাদের পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত দা। এর আগেও মন্ত্রী ছিলেন, কনিষ্ঠ মন্ত্রী হিসাবে ছিলেন, মারা গিয়েছেন তিনি। আমার সঙ্গে নবান্নতে যেদিনকে দেখা হয়েছিল সুব্রত দার মৃত্যুর কয়েকদিন আগে, তো বলেছিলাম সুব্রত দা ভূতের গল্প কিন্তু শুনবো, বলছে একবার আসিস, আমার বাড়িতে আসবি, শোনাবো। তা ভূতের গল্প অনেকে, তাও এই সুব্রত মুখোপাধ্যায় আমি শুনতাম প্রচন্ড ভূতের ভয় পেত, প্রচন্ড, এবং রাত্রিবেলা নাকি ওই লাইট জ্বালিয়ে শুতেন, আমি এটাও শুনেছি। তো ভূতের ভয় পায় না এমন লোক কিন্তু নেই। আর একটা বিষয় হচ্ছে, মনোবিদরা বলেন যে বিষয়টা আমাদের কাছে ট্যাবু টাইপের, মানে আমরা ঠিক ওটা যাব না, কিন্তু ওটার প্রতি বেশি আকৃষ্ট হই। তার মধ্যে অন্যতম এই ভৌতিক বা ভূত বিষয়টা। জয়ন্তদা, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, তো আমি একটা অনুরোধ করবো আপনাকে যে ভূত নিয়ে একদম একটা ঘটনা শুনিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমি শেষ করব। জয়ন্তদা, এই অনুষ্ঠানে একটা কথা বলতে পারি, আমার গুরু যিনি, যাকে দিদি বলে ডাকি, ইপ্সিতা রায় চক্রবর্তী, যার কথা আপনারা হিরণনগর বা অফিসিয়ালি যার সাক্ষাৎকার দেখেছেন, তিনি একজন লিভিং উইচ। এই লিভিং উইচ বা বিলাভেড উইচ বলে তিনি একটি বই লিখেছিলেন, যে বইটি সারা বিশ্বে বেস্ট সেলার হয়েছে। এই লিভিং উইচ ইপ্সিতা দিয়ে একটা গল্প বলেছিলেন। ইপ্সিতা দিয়ে আমাকে একবার বলেছিলেন, অশরীরী আত্মা বলে কিছু নেই, মানুষের মনের ভেতর থেকে এই অশরীরী আত্মার উৎপত্তি,
এবং এই অশরীরী আত্মা থাকে। তবে তিনি একটা জিনিস স্বীকার করেছিলেন যে শক্তি বলে কিছু একটা আছে, সেই শক্তিটাই হচ্ছে হিডেন শক্তি, এবং সেই শক্তিটাই নাকি ভূত হিসেবে দেখা দেয়, কখনো মানুষের মনে, কখনো মানুষের বহিরঙ্গে। আসলে ভূত বলে কিছু নেই। ভূত অর্থাৎ যা ভবিষ্যতে হবে না, অতীতে হয়ে গেছে, সেই ঘটনাগুলোই নাকি ভূত হয়ে দেখা দেয় মানুষের জীবনে। ভূত ভবিষ্যৎ সবটা নিয়ে আমাদের চলতে হবে, তবে এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। ভূত আছে নাকি নেই, এই যেমন ভগবান আছে কি নেই এটা নিয়ে যেমন তর্ক বিতর্ক চলে, আবার অনেকে বলেন সাদা থাকতে কালো থাকবে। আর সেই কারণেই ভূত আছে কি নেই এই তর্ক বিতর্কের মাঝখানেই কিন্তু আমরা বলবো যে যদি ভূত থাকে অসুবিধা নেই। আবার ভূতের ভবিষ্যৎ বলে যে সিনেমাটি হয়েছিল, সেখানে বিভিন্ন ভূতরা একত্রিত হয়ে নিজেদের অস্তিত্ব বাঁচানোর তাগিদে ছিল। বহু বাড়ি এখন কমপ্লিট হয়ে গেছে, ভূতেদের থাকার জায়গা কমে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ভূতেরা থাকবে কোথায়, তাই অনেক সময় বিরক্তও করে যে থাকবো কোথায়। যাই হোক, তদুপরি এই তর্ক বিতর্কের মাঝখানেই আমরা এই গল্প শুনে শিহরিত হই, ভূতের গল্প শুনে শিহরিত হই এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলেও সেই ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। আপনার কমেন্ট বক্সে করুন যে আপনাদের জীবনে এই ধরনের কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কিনা, জানান না, আমরা সবাই জানবো আপনার কথা। আর পৃথিবীতে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি লন্ডনে থাকুন, আপনি অস্ট্রেলিয়াতে থাকুন, আপনি আমেরিকাতে থাকুন, যেখানেই থাকুন, ভারতবর্ষের যেখানে থাকুন, কলকাতায় থাকুন, আপনারা জানান, কমেন্ট বক্সে করুন যে আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো। আপনাদের বক্তব্য মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। আরেকটা হচ্ছে, যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে নিচে যখন ভিডিও চলবে তার নিচে দেখবেন থ্যাঙ্কস বাটন আছে, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর সাবস্ক্রাইব করুন হিরণ্যগল্প অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই পাশে রাখুন হিরণ্যগল্পকে, কারণ আপনারা আমার আসল ভগবান, আমি বারবার বলেছি। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, তাহলে আগামী সময় আমি এই ধরনের পর্ব এগিয়ে নিয়ে যাব আমার ইউটিউব চ্যানেলকে কিভাবে। আপনারাই তো সেই উদ্যোগ দেবেন, সেই অনুপ্রেরণা দেবেন, সেই কারণেই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগল্প অফিসিয়াল। সবাইকে ধন্যবাদ।